প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো, সুস্থ থাকো এই কামনা করি আমি আমার ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে রসুলের দেশ। রসুলের দেশে। প্রথমে আমি লেখক পরিচিতি নিয়ে সবার মতো আলোচনা করি তোমাদের সাথে। রসুলের দেশের গল্পটি লিখেছেন ইব্রাহিম খাঁ। রসুলের দেশের গল্পটি লিখেছেন ইব্রাহিম খাঁ। ঠিক আছে, রসুলের দেশের গল্পটি আসলে লিখেছেন ইব্রাহিম খাঁ। আমরা আগে জন্ম সম্পর্কে জানি। ইব্রাহিম খাঁ জন্মগ্রহণ করেন 1894 খ্রিস্টাব্দে টাঙ্গাইল জেলার শাকনাজ নগর গ্রামে জন্ম হচ্ছে 1894 খ্রিস্টাব্দে টাঙ্গাইল জেলার শাকনাজ নগর গ্রাম। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA BL পাশ করে প্রথমে ময়মনসিংহ শহরে আইন ব্যবসা শুরু করেন। তিনি কোথা থেকে পাশ করেন? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে BA MA পাশ করেন। ঠিক আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে BA MA পাশ করার পরে আইন বিভাগে ব্যবসা শুরু করেন। মানে আইন বিভাগে ব্যবসা করতে ওকালতি শুরু করেন। পরে শিক্ষকতায় যোগদান করে দীর্ঘদিন কাটিয়ে সাদত কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তারপরে আইন বিভাগের ব্যবসা শুরু করেন। ঠিক আছে, তারপরে পাশাপাশি তিনি কী করেন? শিক্ষকতাও করেন। শিক্ষকতার পেশাও সে যোগদান করেছিলেন। তারপর তিনি সাদত কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তার পেশা কি? পেশা হচ্ছে আইন ব্যবসা এবং শিক্ষকতা। এই দুটো হচ্ছে, একটা হচ্ছে আইন ব্যবসা, আরেকটা হচ্ছে শিক্ষকতা। তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন। ছোট গল্প, নাটক, রম্যরচনা এবং উপন্যাস লিখে তিনি খ্যাতি অর্জন করেন। 1978 খ্রিস্টাব্দে তিনি কী করেন? মৃত্যুবরণ করেন। তিনি অনেক ছোট গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ রচনা করেছেন। 1978 খ্রিস্টাব্দে তিনি কী করেন? মৃত্যুবরণ করেন। তার মৃত্যু 1978 সালে। মৃত্যুবরণ করেন 1978 সালে। এখন আমি মূল পাঠে চলে যাচ্ছি। আসলে পুরো গল্পটা তোমরা বাসায় করে নিবে। আমি মূল বিষয়টা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আসলে লেখক রসুলের দেশে যে গল্পটি রচনা করেছেন সেটা হচ্ছে ভ্রমণ করতে গিয়ে লেখক জেদ্দার অবতরণ করেন। জেদ্দার কিছুদিন অবস্থান করেন। তার চোখের সামনে ভেসে উঠল আরবের ছবি। তার চোখের সামনে ভেসে উঠল কি? আরব দেশের একটি চিত্র তার চোখের সামনে ফুটে উঠেছে। সেমিটিক জাতিসমূহের লালন ভূমি আরব দেশ। সেমিটিক একটি জাতি, সে জাতিতে জন্মভূমি, লালন ভূমি হচ্ছে আরব দেশ। ঠিক আছে, এই আরব দেশের
দেশের একটি শাখা বেবিলনে গিয়ে এই উপনিবেশ স্থাপন করেন। বেবিলিয়ন একটি জায়গার নাম, আরব দেশে মানে একটা শহরের নাম। সেই শহরে গিয়ে তিনি কিছুদিন অবস্থান করেন। খ্রিস্টের 6ষ্ঠ শতাব্দীতে আরব ছিল কি অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত। খ্রিস্টের 6ষ্ঠ শতাব্দীতে আরব দেশ, যখন 6ষ্ঠ শতাব্দী আরব দেশ ছিল অন্ধকারে উচ্ছ্বাচ্ছন্ন, তখনকার আরব দেশে ছিল যে কোনো কারণ কন্যা সন্তান জন্মগ্রহণ করিলে সেই কন্যা সন্তানকে কী করা হয়, জীবন্ত কবর দেওয়া হয়। তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়। উনি যখন মানে ইসলাম প্রচার শুরু করে দেন, তখন বিভিন্নভাবে তাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়। তারপর অন্ধকার বলতে কি বলতে বোঝায়, মনে করো একজন পুরুষের অনেক নারী থাকতো, বিভিন্ন যেগুলো আসলে সভ্যতার জগতে সাথে কোনো মিল ছিল না, যে এরকম অন্ধকারে একটা নিমজ্জিত শহর ছিল। তখন এই সময় আরবের মানুষকে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে যেতে আসেন কে, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা তো তোমরা সামনে জানো, তোমাদের ইসলাম ধর্ম অনুযায়ী যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তোমাদের শেষ নবী। তিনি আরবের দেশকে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, আমি প্রথমেই বলেছি যে তাকে অন্ধকার জগতে থেকে আলোর জগতে আনার জন্য তাকে অনেক নির্যাতন, অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। এর জন্য অনেক তিনি আসেন এই জগতে, ঠিক আছে। দিকে দিকে গড়ে ওঠে কি নগর সভ্যতা। বিভিন্ন জায়গায় অনেক সময় যেগুলো নাকি মরুভূমিতে পরিণত ছিল, সেই জায়গাগুলোকে নগর সভ্যতায় গড়ে ওঠে, মানুষের বসবাস শুরু করে। এক পর্যায়ে আরব শুরু হয় মুসলমানদের অবনতি। এক পর্যায়ে আরব দেশ শুরু হয় মুসলমানদের অবনতি, মুসলমানদের অবনতি ঘটতে শুরু করে। এমন সময় আবির্ভাব হয় মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের, ঠিক আছে। ইবনে আব্দুল ওয়াহাব তোমাদের এক সময় জন্মগ্রহণ করেন এবং ইসলামের জাগরণের কাজ শুরু করেন। ইসলামের জাগরণের কাজ বলতে ইসলাম প্রচার শুরু করেন, এবং ইসলাম প্রচারের মাধ্যমে কীভাবে তোমাদের মুসলমান ধর্মকে কীভাবে প্রচার করা যায়, করলে কীভাবে আলোর পথে নিয়ে আসা যায়, যারা অন্ধকারে আচ্ছন্ন তাদেরকে এই কাজগুলো তিনি শুরু করেন। তাকে আপদ মনে করে আজাইন আমির রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া, তাকে একটি রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং দরিয়ার আমিরের আশ্রয় লাভ করে তিনি পুনরায় মুসলমানদের জন্য কাজ শুরু করেন, এবং তিনি আবার ফিরে আসেন। ফিরে এসে আবার পুনরায় কাজ শুরু করেন, মুসলমানদের জন্য কাজ শুরু করেন। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আরবের অধঃপতি আব্দুল আজিজ একচ্ছত্র অধঃপতি হয়ে বসে। ঘাত প্রতিঘাতের মধ্যে আরবের পর্যায়ে আব্দুল আজিজ একচ্ছত্র হয়ে অধিপতি হয়ে বসে, ঠিক আছে। এখন তোমরা এই গল্পটি আসলে ভাষায় তোমরা পড়ে নিবে, তোমাদের ধর্মীয় বিষয় যতটুকু জেনেছি বুঝেছি আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন তোমরা শব্দার্থগুলি পড়বে। শব্দার্থগুলি হচ্ছে জেদ্দার চিত্ততলে কল্পকাহিনী, এই শব্দার্থগুলি ভাষায় পড়বে। জেদ্দা শব্দের অর্থ হচ্ছে সৌদি আরবের একটি শহর ও সামুদ্রিক বন্দর। জেদ্দা শব্দ হচ্ছে সৌদি আরবের একটি শহর ও সামুদ্রিক বন্দর। তারপর চিত্ততলে শব্দের অর্থ হচ্ছে মনের মাঝে। শব্দের অর্থ হচ্ছে মনের মাঝে। তারপর হচ্ছে এবাদত অর্থ হচ্ছে প্রার্থনা। এবাদত হচ্ছে
পাথ, মানে এরকম আরও অনেক শব্দার্থ আছে, সেই শব্দার্থগুলি তোমরা পড়বে। এখন আমি কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি, সেটা দেখো। জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে, ইবনে সাউদ কোন রাজ্যের আমির ছিলেন? উত্তর হবে দরিয়া। ইবনে সাউদ কোন রাজ্যের ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আব্দুল আজিজের হত্যাকারী কে? উত্তর হবে শিয়া। আব্দুল শিয়া। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, দলে দলে বেদুইনেরা ইসলাম আসতে শুরু করলো কেন? অথবা দলে দলে বেদুইনেরা ইসলামে আসতে শুরু করলো কেন? দলে দলে বেদুইনেরা ইসলামে আসতে শুরু করলো কেন? উত্তর হবে স্থায়ী নিবাসের প্রয়োজন। স্থায়ী নিবাসের প্রয়োজন। ঠিক আছে, এভাবে অনেকগুলো কিছু কিছু প্রশ্ন তোমরা আমাদের দেওয়া চেক করবে ভাষায়। এখন আমি তোমাদের সারাংশ সারমর্ম নিয়ে একটু আলোচনা করব। আগে আমি তোমাদের সারাংশ নিয়ে আলোচনা করব। সারাংশ ঠিক আছে, সারাংশ প্রথমে সারমর্ম নিয়ে আলোচনা করছি। স্বাধীনতার পরশমণি সবাই ভালোবাসে, সবার সুখের আলো জ্বলে বুকে, দুঃখের ছায়া নাশে, স্পর্শে তাহার নেচে উঠে সৈন্য দেহের প্রাণ, মনুষ্যত্বের বাণ ডেকে যায় যাহার হৃদয় তোলে, বুক ফুলিয়ে দাঁড়ায় তবু স্বাধীনতার
বলে। মানে স্বাধীনতা সকলের কাছেই প্রিয়। মানে স্বাধীনতা এমন একটি জিনিস, স্বাধীনতা আসলে সকলের কাছেই প্রিয়। পরশমণির মধ্যে এটি মূল্যবান। একটি পরশ পাথরকে স্পর্শ করলে যেমন যে কোনো কিছু পাওয়া যায়, পরশ পাথরের যেরকম মূল্য, এবং স্বাধীনতাও সেরকম পরশ পাথরের মতোই মূল্যবান। স্বাধীন জীবন সুখে পরিপূর্ণ হয় এবং মনুষ্যত্বের বিকাশ ঘটায়। সাধারণ মানুষও স্বাধীন জীবন নিয়ে গর্ব অনুভব করে। সাধারণ মানুষের স্বাধীন জীবন যখন করতে চায় তা নিয়ে গর্ব অনুভব করে। শক্তিহীনকে দেয় বীরের মহিমা। ঠিক আছে, মানে স্বাধীনতা এমন একটি বিষয়, এই বিষয়গুলো আছে মানে স্বাধীনতা সবাই চায়, কে না চায়, প্রত্যেক মানুষই চায় তার স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার। এই স্বাধীনতা যদি না থাকে তাহলে তো তার বেঁচে থাকার অবলম্বন সে হারিয়ে যায়। তাই আমাদের দেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, 1971 সালে আসলে যে স্বাধীনতা হয়েছিল এই বেঁচে থাকার তাগিদেই কারণে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যই কিন্তু আমরা 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এবং আমরা স্বাধীনতা লাভ করি। এখন আমরা স্বাধীনভাবে স্বাধীন দেশে বসবাস করছি, যেটা তুমি এখন দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখন এই বিষয়, এই সারমর্মটি তোমরা পড়ে নিবে। আরেকটি বিষয় হচ্ছে সারাংশ হচ্ছে মাতৃস্নেহ। মানে মাতৃস্নেহ, আমরা সবসময় মাকে ভালোবাসি, মা সন্তানকে ভালোবাসি, আমরা সবাই জানি। কিন্তু মাতৃস্নেহ এমন একটি বিষয় যেটির মাধ্যমে আসলে মা সন্তানকে ভালোবাসে, এটা সত্যি, এটা সত্য, এটা উচিত। কিন্তু অতিরিক্ত মাতৃস্নেহ কোথাও মানে ভালো না। মানে অতিরিক্ত মাতৃস্নেহ মানে তুমি অন্যায় করছো, সন্তান অন্যায় করছে, কিন্তু মা সেটা প্রশ্রয় দিচ্ছে। এই যে প্রশ্রয় দেওয়াটা, এটা কিন্তু সন্তানের জন্য বিরাট ক্ষতিকর। তাই এদিকে এই সারাংশ, এই কথাটি মূল কথা বুঝিয়েছে যে মাতৃস্নেহ ভালো, কিন্তু অতিরিক্ত মাতৃস্নেহ ভালো নয়। তাই মানে মাতৃস্নেহের কারণ অনেক সময় দেখা যতটুকু প্রয়োজন ততটুকুই মানে মায়ের ভালোবাসাটা প্রয়োজনে মা ঠিক আছে, কিন্তু তারপরও তাকে কী করতে হবে, প্রয়োজন বোধে সন্তানের প্রতি তার কি কঠোর হতে হবে। সন্তানের ভালোর জন্য, সুখের জন্য, বেঁচে থাকার জন্য, নিজের জীবনকে তৈরি করার জন্য মাকে কী করতে হয়, প্রয়োজনে কী করতে হয়, কঠোর হতে হয়। এই বিষয়গুলো আসলে এই সারাংশের মূল বিষয়। তোমরা এই সারাংশ আর সারাংশগুলো পড়বে সিলেবাস অনুযায়ী, এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি আমি আজকে আমার ক্লাস শেষ করছি।